রাখবো বিধানসভার দিকে, আমরা নজর রাখবো। বিধানসভায় ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। বিধানসভায় শপথ চেয়ে ধর্না। আমরা জানি তৃণমূলের দুই জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। আর এবার ধর্নায় বসেছেন বিধানসভায় প্রতীকী প্রতিবাদ, রাজ্যপালের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। প্রতিনিধির আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের থেকে সরাসরি জানবো। আবির, আমরা যে ছবি দেখছি বিধানসভায় প্রতীকী প্রতিবাদে বসেছেন জয়ী দুই বিধায়ক, সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি কি হতে পারে? কারণ রাজ্যপাল সংঘাত তো একেবারে তুঙ্গে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে নিয়ে। দেখো, শপথ গ্রহণকে ঘিরে জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই মুহূর্তে বিধানসভার ছবিতে আরো একবার দেখাবো জয়ের শংসাপত্র নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে রিয়াদ হোসেন সরকার, তারা দুজন বসে রয়েছেন বিধানসভার পোর্টিকোতে। তারা বারবার ধরে বলছেন যে রাজ্যপাল নির্দিষ্ট করে জানাক কে তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং কবে তাদের শপথ হবে। নির্বাচনে জয়ের পর তারা কাজ করতে পারছে না, মানে এই প্রক্রিয়াটা এগোবে কি করে? তোমাদের ক্ষেত্রেও আমার মনে হয় এটা প্রথমবারই তোমরা দেখছো, এই জন্য নজিরবিহীন বলছো। সত্যি মানে আমরা বুঝতে পারছি না যে নির্বাচিত হয়ে দোষ করেছি নাকি মানে কি অন্যায় এটা যে আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো না, সেটার জন্য আমরা কি অন্যায় করেছি। আমরা তো জানতে চাইছি যে আমাদের ক্ল্যারিটি দেওয়া হোক, আমরা চলে যাব। আমরা তো বলিনি আমরা রাজভবনে যাব না বা আমাদেরকে মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালে আমরা সেটা গ্রহণ করব না, আমরা তো বলিনি। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে। রাজ্যপাল যে করাবেন সেটা তো আমাদের বলা হয়নি, বলছেন উনি যাকে অ্যাপয়েন্ট করবেন। তো আমাদের কি জানার অধিকার নেই যে কে শপথ বাক্যটা পাঠ করাবে? যেটা প্রথা অনুযায়ী আমরা দেখি যে মাননীয় রাজ্যপাল না করলে সেটা অনারেবল স্পিকারকেই সেই দায়িত্ব দেওয়া হয়। লোকসভাতেও আমরা সেটাই দেখছি, সবাই স্পিকারের থেকেই শপথ বাক্য পাঠ করছেন। তো আমরা মানে কি দোষ করলাম আমরা বুঝতে পারছি না। বাই ইলেকশনে জিতেছি বলে কি দোষ করেছি, নাকি যে পার্টি থেকে সিম্বল পেয়ে জিতেছি সেই পার্টি থেকে যেটা উচিত ছিল না, এটাই ওনারা চাইছি। আজকে রাজ্যপাল তিনি দুপুরবেলা চলে যাচ্ছেন দিল্লিতে, আপনারা 4টে পর্যন্ত অপেক্ষা করবেন বলছেন। এই যে শপথ গ্রহণের প্রক্রিয়া তো আরো জটিল হচ্ছে বা বিলম্ব হচ্ছে। উনি মাননীয় রাজ্যপাল অবশ্যই উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আমাদের ঠিকানা তো বিধানসভাই। আমরা তো আর দিল্লি যেতে পারবো না, আমাদের ঠিকানাটা তো বাংলার বিধানসভায়। আমরা কোথায় যাব? আমরা এখানেই অপেক্ষা করবো ওনার জন্য। উনি রাজভবনে আমাদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন যাওয়ার জন্য, অবশ্যই আমরা তাতে খুবই খুশি হয়েছি। দেখুন, আমরা নির্বাচিত হয়েছি, আমাদের পরিবারের লোকেরা কত খুশি যে তারাও সবাই আসবে, আমাদের শপথ বাক্য পাঠ তারাও দেখবেন, ফ্যামিলির সবাই কত খুশি। কিন্তু তাদেরকে আমরা এই সুখটুকুও দিতে পারলাম না নির্বাচিত হয়েও। কি রাজ্যপাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যেটা বিধানসভার খুবই মানে ছোট মানুষ, আমরা নগণ্য মানুষ, আমরা একেবারেই উনি মানে অনারেবল হিজ এক্সিলেন্সি, তো আমরা খুবই নগণ্য। আমরা কখনোই কাউকে চ্যালেঞ্জ করব না। কেনই বা চ্যালেঞ্জ করবো? আমরা কি যুদ্ধে এসেছি? আমরা তো নির্বাচন আমরা ভোট পেয়ে মানুষের নির্বাচিত হয়ে এখানে এসেছি, আর আমরা কেন যুদ্ধ করবো? অপেক্ষা কতক্ষণ করবেন? আজকে তো ওনাকে আমরা বলেছিলাম 12 থেকে 4টে, যদি দরকার লাগে আরো করব। অপেক্ষা কি করবো? এত উপায় নেই, কাজও তো করতে পারবো না। বিধানসভায় যে গিয়ে আমরা বসবো বা মানুষের সাথে আমরা দেখা করব, সেখানে একটা সার্টিফিকেট আমি সই করতে পারবো না, না উনি পারবেন। কোনো হেল্পের বিষয় লাগলে সেখানে আমরা আমাদের কাছে যে ক্ষমতাটা থাকবে সেইখান দিয়ে আমরা মানুষের জন্য কোনো কাজ করতে পারবো না, ডেভেলপমেন্টের কাজ করতে পারবো না। তো কি করব? অ্যাসেম্বলিতে গিয়েও কি করব? মানুষে তো আমাদের খারাপ বলবে না যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সে কিন্তু প্রতিশ্রুতি আমরা মেটাতে পারছি না। একেবারে দেখো, জয় পাওয়ার পরও তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যে কাজ, সেই কাজ তারা করতে পারছেন না এবং তাদের বক্তব্য যে কে শপথ গ্রহণ করাবেন তা আমি এখনো পর্যন্ত নিশ্চিত করে রাজভবন বলতে পারছে না। ফলে সেই কারণেই সায়ন্তিকা এবং রিয়াদ হোসেন সরকার তারা দুজন এই মুহূর্তে বিধানসভার পোর্টিকো বা গাড়ি বারান্দাতে তারা এই প্রতীকী অবস্থানে বসলেন। এবং আবারও বলছি, বিধানসভার ইতিহাস সম্পর্কে যারা অবহিত তারা বলছেন নজিরবিহীন ঘটনা, সেই অর্থে এই ঘটনা বিধানসভাতে এর আগে ঘটেছে এমনটা কেউ মনে করতেও পারছেন না। একেবারে বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা ও রেয়াত, আর অন্যদিকে রাজভবনে শপথে অনড় রাজ্যপাল। জয়ী তৃণমূল প্রার্থীদের শপথে জট, কারণ রাজভবনে শপথে অনড় রাজ্যপাল, অন্যদিকে বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা ও রেয়াত। লোকসভার তুলনা টেনে সরব অধ্যক্ষ, এবার শপথ জটে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি। রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিধানসভার অধ্যক্ষ।
প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বলের থেকে একটু জানার চেষ্টা করি, উজ্জ্বল সেক্ষেত্রে কি এই জটিলতা আরো বাড়বে? দেখো, একটা বিষয়, বিধানসভা এবং রাজভবনের যে অনড় মনোভাব এবং যে টানাপোড়েন, সেই জল কিন্তু কার্যত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গড়াতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ স্পিকার ইতিমধ্যেই বলে দিয়েছেন যে প্রয়োজনে যে এই বিষয়টা রাষ্ট্রপতির কাছে তিনি নিয়ে যাবেন, রাষ্ট্রপতির নজরে আনবেন। এবং এটা বিষয়টা বলি রাখি যে এই যে পুরো ঘটনা দিয়েই কিন্তু একটা বিষয় যে লোকসভার তিনি দৃষ্টান্ত টানলেন এবং তিনি বারবার করে একটা জিনিস বললেন যে অবশ্যই আইনে কি বলা আছে সেটা তিনি দেখবেন। এবং তিনি এই পুরো ব্যাপারটিকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন। ফলত বলা যেতেই পারে যে রাজভবন এবং বিধানসভা এই দুইয়ের যে টানাপোড়েন সেটা কিন্তু শেষ পর্যন্ত দিল্লি পর্যন্ত গড়াতে চলেছে। এবং তার মধ্যে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা পরবর্তী পদক্ষেপ কি করা হবে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু আপাততভাবে যেটা স্পিকার বলছেন যে আইনে কি বলা আছে সেইটা কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি আর একটা কিন্তু দৃষ্টান্ত দিয়েছেন যে আম্বেদকারের একটা বক্তব্য তিনি উদ্ধৃত করে বলেছেন যে আম্বেদকর বলে গিয়েছিলেন যে উপনির্বাচন হলে সেক্ষেত্রে স্পিকার শপথ পাঠ করাতে পারে, সেই বিষয়টাও কিন্তু তিনি সামনে রেখেছেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ শেষ একেবারে সব মিলিয়ে বোঝাই যাচ্ছে উজ্জ্বল যে জট আরো বাড়ছে। রাজ্যপাল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে। প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। People of the country has already shown them the door. It's just a matter of time before they're shown the door again. और मजबूती से डिवीजन मांगना चाहिए था, उसमें नाकाम। भैया मजबूती का बात नहीं है, नियम कहता है कि 500 लोगों के अंदर एक आदमी भी अगर डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ती है, ये नियम है। भाई कांग्रेस से भी मांगे, बहुत सारे पॉलिटिकल पार्टीज है, बहुत सारे पॉलिटिकल पार्टीज से मांगेंगे। आप मुझे प्रश्न कर रहे हैं, प्रश्न करने से पहले लोकसभा का फुटेज एक बार देख लीजिए। और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी। आपने वो नहीं दिया, तो क्यों नहीं दिया ये तो प्रोटेम स्पीकर ही बता सकते हैं। जो चेयर पे बैठे थे वो बता सकते हैं। बट दिस इज अगेंस्ट द रूल, दिस इज इमोरल, दिस इज अनएथिकल एंड दिस इज अनकॉन्स्टिट्यूशनल। শুভেচ্ছা রইল। আমি কংগ্রেচুলেট করেছি, শুভেচ্ছা রইল। রাহুল গান্ধী दिया है मैंने।